আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী বছরের মাঝামাঝি সময়ে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা প্রধানমন্ত্রীর। পয়লা নভেম্বর শুরু হবে 12 থেকে 17 বছর বয়সীদের করোনা টিকা দেয়া, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। কুমিল্লা সহ দেশের 6 জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। এখনও তোলা যায়নি পাটুরিয়ায় আংশিক ডুবে যাওয়া ফেরি, 1 সপ্তাহ লাগতে পারে বলছে ফায়ার সার্ভিস। এবং টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সব মানুষকে করোনা টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে শীত বস্ত্র গ্রহণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। শীতকালে যেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা না দেয়, সেজন্য দেশবাসীকে এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে 26,45,000 পিস শীতবস্ত্র প্রদান করেন দেশের 37টি আর্থিক প্রতিষ্ঠান। গণভবন থেকে নিজ কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বস্ত্র গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতার্ত মানুষের সহযোগিতায় ত্রাণ ভাণ্ডারে শীতবস্ত্র প্রদানের জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সরকারের সঠিক পদক্ষেপে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে দাবি করে তিনি শীতে যেন এটি প্রকট আকার ধারণ না করে এজন্য দেশবাসীকে সতর্ক করেন। বাংলাদেশের সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি, কারণ শীতকাল আসলে একটু ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, আর সর্দি কাশিটা হলেই কিন্তু এই করোনা ভাইরাসটা, এটা তো সাধারণত বলে যে আমাদের সাইনাসের যে মাথা বাসাগারে, তো সেই দিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। প্রত্যেকে আমি বলবো যে দেশের সব স্তরের মানুষকে আমি আহ্বান করব, মাস্ক পরতে হবে। মাস্ক পরার সাথে সাথে নিজেদের খাদ্য তালিকায় যেমন ভিটামিন সিটা যেন একটু বেশি থাকে। দেশে সব মানুষকে আগামী বছরের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার কথাও জানান তিনি। এখন দেখছি যে করোনা নাই, সবাই একটু আইসি ভাব এসে গেছে, কিন্তু এখন সময় এসছে আবার সতর্কতা অবলম্বন করা। আর সতর্কতা অবলম্বন করতে পারলে ইনশাল্লাহ আমাদের আর এই প্রাদুর্ভাব বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। আর ইতিমধ্যে আমরা টিকাদান কর্মসূচি যেটা চালাচ্ছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা সকল মানুষকে টিকা দিতে সক্ষম হব। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ ভাণ্ডারে আর্থিক অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া। মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। ঢাকায় 12টি শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। তিনি জানান, দ্রুত ঢাকার বাইরের শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 12 থেকে 17 বছরের স্কুলের ছাত্রছাত্রীদের টিকা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পয়লা নভেম্বর এ কার্যক্রম শুরু হবে। রাজধানীর শীতাতপ নিয়ন্ত্রিত 12টি স্থানে দেয়া হবে এ টিকা। মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, ঢাকার কমিউনিটি সেন্টারগুলোকেও পরবর্তীতে শিক্ষার্থীদের টিকা কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাবনা এসেছে। সিটি কর্পোরেশনগুলোর যে কমিউনিটি সেন্টারগুলো আছে সবগুলি এয়ার কন্ডিশন, তো এইসব জায়গাগুলো দেখতে পারে। তো যেহেতু 12টা সিলেক্ট হয়ে গেছে, এই 12টাতে ইমিডিয়েটলি শুরু করে দেওয়া হবে। প্রয়োজন হলে আপনি বলছেন যে আরো যত বেশি বাড়াইতে পারবো, ছেলে মেয়েদের জন্য বেশি দূরে দূরে নিতে না হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার কার্যক্রমও দ্রুত শুরু হবে। স্কুলের ছেলে মেয়েদের ফাইজারের টিকা দেওয়া হবে, যার পর্যাপ্ত মজুদ রয়েছে। কেন্দ্র আরো বাড়াবার চেষ্টা করব এবং সারা দেশেই আমরা স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন ও বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2 মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা
এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বা ই কমার্স নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে প্রথম ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম ডোজের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতেই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা। তবে রাজধানী কেন্দ্রগুলোতে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৮২ লাখ মানুষের দ্বিতীয় ডোজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে গত ২৮ সেপ্টেম্বর ৮২ লাখ মানুষকে টিকা দেয়া হয়। এই ক্যাম্পেইনের আওতায় টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা দ্বিতীয় ডোজ নিতে ভিড় করেন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। কিন্তু প্রস্তুতির অভাবে সকাল ৯টায় টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি কেন্দ্রগুলো। এতে বিড়ম্বনায় পড়েন অফিসগামী মানুষ। 10টা বাজে আইয়া টিকা দেওয়া শুরু করছে। কাজকর্ম তো আছে আমাগো, পেট খিদের মানুষ। অফিস টাইম তো পার হয়ে যাইতেছে। টিকা নিতে এসে রাজধানীর কোনো কোনো কেন্দ্রে দীর্ঘ সময় নগরবাসীকে অপেক্ষা করতে হয়েছে। লাইন ব্যবস্থাপনা ও স্থানীয় কাউন্সিলরদের পছন্দের লোকজনকে এগিয়ে নিয়ে টিকা দেওয়ার অভিযোগ করেছেন অনেকে। যা লোক আসে হ্যাঁ দিয়ে দেয়, আমরা পরে দেই। লাইন ভাঙ্গা লোক ঢুকে পড়ে, আমরা লাইনেই দাঁড়ায় থাকি। গঞ্জাম করতেছে যে সিরিয়াল পাবে থাকলে, যে লোক আছে দেখেন সিরিয়াল থাকলে আধা ঘন্টা লাগে না দিতে। এত কিছুর পরও করোনা টিকা নিতে পেরে খুশি সবাই, কিন্তু কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা আরও ভালো করার অনুরোধ নগরবাসীর। লোকজন বেশি তারা ছিল যে দিতে পারবো কি দিতে পারবো না। প্রথমে এসেছিলাম তো প্রথমেই দিয়ে দিয়েছি টিকা। এসব অনিয়ম এবং অব্যবস্থাপনা তদারকি করতে মাঠ পর্যায়ে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার উপস্থিতি ছিল না। আমাদের টিকা দিয়ে দিবে, নার্সাপা রাস্তা একটু জেমে পড়ে গেছে, টিকা চলে আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা কর্মসূচির সদস্য সচিব ডাক্তার শামসুল হক জানান, শনিবারও টিকা কার্যক্রম চলবে। যদি কোনো কারণে কোনো ব্যক্তি আজকে না নিতে পারেন, বৃহস্পতিবার হিসেবে কালকে শুক্রবার বন্ধ থাকবে, শনিবার দিন আবার আমাদের কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। বিশেষ ক্যাম্পেইনে চীনের তৈরি সিনোফার্মের টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লা সহ দেশের ৬ জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়কে কেন নিরাপত্তা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। এবছর শারদীয় দুর্গোৎসবে সহিংসতা ও হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে গত মঙ্গলবার হাইকোর্টে রিট করেন 2 আইনজীবী। বৃহস্পতিবার এই রিটের শুনানি শেষে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর ও ফেনীতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা স্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের নিষ্ক্রিয়তাটাকে চ্যালেঞ্জ করে তারা রিট করেছেন এবং ভিকটিমদেরকে পুনর্বাসন সহ অন্যান্য দাবি দাওয়াও তারা করেছেন। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ শুনানি শেষে রুল জারি করেছেন যে কেন এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তাটাকে অবৈধ ঘোষণা করা হবে না। আগামী 60 কর্মদিবসে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। একই সাথে হিন্দুদের নিরাপত্তায় রুল জারি করে আদালত। এই 6টা ডিস্ট্রিক্টের ডিসি এবং এসপি কেন দায়িত্ব পালনে ফেল করেছে সেটাকে রুল ইস্যু হয়েছে এবং হিন্দু টেম্পল এবং তাদের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলোকে কেন দেওয়া হবে না, রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে না, এই টার্মে রুল ইস্যু করা হয়েছে। সম্প্রতি কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। এরই মধ্যে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দুদিনেও সম্ভব হয়নি পাটুরিয়ায় আংশিক ডুবে যাওয়া ফেরিটিকে তীরে তোলা। ফেরিটি তুলতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 4টি ট্রাক এখনও তোলা সম্ভব হয়নি। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে পাটুরিয়ার 5 নম্বর পন্টুনে আংশিক ডুবে যাওয়া ফেরি তীরে তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা আবারও কাজ শুরু করে।
হতাহতের কোনো ঘটনা না থাকায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল মূলত ডুবে যাওয়া যানবাহনগুলো শনাক্তের কাজ করছে। এর মধ্যে কয়েকটি ট্রাক পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমার দাবি, আমার গাড়ি সহ মাল সহ প্রায় 50 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষের কাছে এই দাবি, আমার এই ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের গাড়িগুলো প্রায় 24 ঘন্টা যাবত পানির নিচে রয়েছে। আমরা তাদের কাছে অনেক অনুরোধ করছি যে আমাদের এই গাড়িগুলো অতি তাড়াতাড়ি পানির নিচ থেকে উপরে উঠানোর জন্য। 24 ঘন্টা পার হয়ে যায়, গাড়ি পেয়ে যায়, পানিতে এখনো গাড়ি উঠায় নাই, কোনো সাহায্য করে না। হামজা আছে, একে বলছি তার সাহায্য করেন আমাকে। দুর্ঘটনার পরপরই ফেরি তীরে তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করলেও আমানত শাহর ওজন বেশি থাকায় ঘটে বিপত্তি। বাকিগুলাকে শনাক্ত করা হয়েছিল, রশিদে বাঁধা হয়েছিল, আজকে সেইটাই ট্রাকগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন একটা ট্রাককে স্টিলের ওয়্যার দিয়ে বেঁধে ওঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা ছিঁড়ে গেছে। পুনরায় সেটা আবার উদ্ধার করার জন্য প্রক্রিয়া চলছে। আমাদের এই ফেরি উদ্ধারের কোনো সরঞ্জামাদি নাই, আমাদের মূল কাজ হলো উদ্ধার কাজ। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে সহযোগিতা করছে। বর্তমানে পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাটটি যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। আমানত শাহ ফেরিটি যখন যানবাহন নামাচ্ছিল ঠিক তখনই কাত হয়ে ডুবে যায়, আর এ কারণেই এই দুর্ঘটনা হয়। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, পাটুরিয়া, মানিকগঞ্জ। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়াতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তবে বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও কমানোর নিশ্চয়তা চান বিশেষজ্ঞরা। যে শ্রেণীর মানুষের জন্য ভর্তুকি দেয় সরকার, তাদের কাছে সরাসরি তা পৌঁছানোর ব্যবস্থা করার কথাও বলেন তারা। ফজলে রাব্বি রিপোর্ট। চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $49। এরপর অব্যাহতভাবেই বাড়ছে এই তেলের দাম। অক্টোবরের শেষ সপ্তাহে এসে এই তেলের দাম বেড়ে হয়েছে প্রতি ব্যারেল প্রায় $84। 20 অক্টোবরের হিসাবে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম উঠে যায় প্রায় $94.59, যা ইতিহাসের সর্বোচ্চ। এ পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, বাড়তি দামে তেল কিনে দেশের বাজারে বিক্রি করতে গিয়ে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। এখন প্রতিদিন প্রায় 20 কোটি টাকার উপরে আমাদের দুইটা পণ্যেরই লস হচ্ছে। একটা হলো ডিজেল আর একটা হলো ফার্নেস অয়েল। আর যেগুলো আছে আপনার পেট্রোল, তারপরে অকটেন, আর হচ্ছে আপনার জেট ফুয়েল, যেটা বিমানে, এই তিনটা পণ্যে আমরা কিন্তু কমফোর্ট জোনে আছি। এই তিনটা আমাদের পণ্যটার ভ্যালুয়েশন আমরা অ্যাজ পার ডিমান্ড আমরা এটাকে মূল্য বৃদ্ধির সাথে আমরা এটাকে সমন্বয় করি। একই সাথে দেশের বাজারে প্রতিবেশী দেশের চেয়ে জ্বালানি তেলের দাম অনেক কম হয়, পাচারের আশঙ্কাও করছে সংস্থাটি। আমরা পার লিটার বিক্রি করছি 65 টাকা ডিজেল, সেখানে পার্শ্ববর্তী দেশে এটা বাংলাদেশি টাকায় সেটা প্রায় 118 টাকার মতো। তার মানে প্রায় 50-53 টাকার উপরে এই পার্থক্যটা আমাদের জন্য একটু মানে একটা ভীতির কারণ হয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারে দাম কমানোর নিশ্চয়তা চায় বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে যখন দাম কমে যাবে তখন আমরাও যুক্তিসঙ্গত কারণেই আমাদের দাবি থাকবে যে আমাদের এখানে যেন দাম কমিয়ে দেওয়া হয়। অনেক কালক্ষেপণ হয়েছে। সারা পৃথিবী যেভাবে তেলের, গ্যাসের এবং অন্যান্য জ্বালানির দাম নির্ণয় করে মার্কেট ভিত্তিক বেসিসে, আমাদেরকেও সেই রকম একটা আধুনিক পদ্ধতিতে চলে যাওয়া দরকার। যাদের কারণে ভর্তুকি দিয়ে দেশের বাজারে তেল বিক্রি করে সরকার, তাদের কি হবে, এমন প্রশ্নের জবাব দেন এই বিশেষজ্ঞ। ডিজেলের উপরে যদি ঢালাওভাবে সাবসিডি দিই তাহলে সবাই, এই যে পেজেরো যারা চালায় তারাও কিন্তু সাবসিডিটা পায়। হ্যাঁ, তাহলে আমরা এমনভাবে সাবসিডি দেব যেন যাদেরকে আমরা সাবসিডি দিতে চাই তারা যেন পায়। তার মানে ডাইরেক্ট, ইনডাইরেক্ট সাবসিডি যেন আমরা না থাকি। জ্বালানি তেলের দাম এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারণ করার কথা থাকলেও বর্তমানে এটি করে সরকারের জ্বালানি বিভাগ। তবে এখন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম নির্ধারণ করতে চায় বিপিসি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে অসহনীয় হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। পর্যাপ্ত সরবরাহের পরও চড়া ভোজ্য তেল, আলু ও ব্রয়লার মুরগি সহ অনেক পণ্যের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা চলছে। স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য সময় মতো না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা। এ অবস্থায় নিত্যপণ্যের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলমের রিপোর্ট। সাশ্রয়ী দামে পণ্য পেতে ভোর থেকেই অপেক্ষা।
সরকারি বিপণন সংস্থা টিসিবির ট্রাক থেকে ন্যায্য মূল্যে চিনি, ডাল, তেল ও পেঁয়াজ পেতে এমন দীর্ঘ লাইন এখন রাজধানীর বিভিন্ন স্থানে। তবে সময় মতো পণ্য না পাওয়ার অভিযোগও বাড়ছে। 5 ঘন্টা গাড়ি দিচ্ছি, 5 ঘন্টা সকালে পরে গাড়ি মাল তো আইতেছে না। আমরা ভোর 6টার থেকে এসে লাইনে দেই, কিন্তু নিয়মিত দেখা যায় দেয় না, হঠাৎ করে দেয়। গুদাম থেকে 105টা গাড়ি বের হচ্ছে। ঢাকার গাড়ি যেহেতু ঢাকার ভিতরেই মুভ করতে টাইমটা কম লাগবে বিধায় আমরা সেটা করে থাকি। 1 মাসের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে 11 ভাগেরও বেশি। আলু, পেঁয়াজ, রসুন, ডাল, এমনকি ব্রয়লার মুরগির বাজারও চড়া। আগে 5,000 টাকায় যে বাজারটা হইতো সেটা এখন 8,000 টাকাতেও হয় না। আমাদের মতো যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত আছে তাদের মানে চলা খুব কষ্ট হয়ে গেছে। চিনি, তেল যেটাই বলেন প্রত্যেকটা কেজিতে 5 টাকা 10 টাকা দাম বেশি। সিন্ডিকেট বড় বড় ব্যবসায়ীরা এগুলাই করতেছে। জীবনযাত্রা সহজ করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। কৃষক যেই দামটা বিক্রি করছে আর আমাদের ভোক্তারা যে দামে ক্রয় করছে এটার মধ্যে বিরাট ফারাক, দ্বিগুণেরও বেশি একটা ফারাক আছে। তো এই ফারাকটা কমিয়ে আনতে হবে এবং এই ফারাকটা যদি কমিয়ে আনতে হয় সেই জন্য যেমনিভাবে আমাদের কৃষক পর্যায়ে এটার মূল্য বেঁধে দেওয়া দরকার, ঠিক তেমনিভাবে আমাদের যে কনজিউমার ভোক্তা পর্যায়েও এটার মূল্যটা বেঁধে দেওয়া দরকার। উৎপাদন থেকে ভোক্তা ও বিপণনের প্রতিটি হাত বদলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক কর্মসূচি নামে আগামীতে বিএনপি রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে বিএনপির কর্মসূচি মানেই জনমনে আতঙ্ক সৃষ্টি করা। আপেল মাহমুদের আরেকটি রিপোর্ট। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গত মঙ্গলবার রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলের নেতাকর্মীরা। কর্মসূচির নামে তাদের এ বিশৃঙ্খলার সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীর বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, সম্প্রীতি সমাবেশের নামে ষড়যন্ত্র বাস্তবায়নই বিএনপির রাজনীতি। বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত পৃথক আলোচনা সভায় কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননায় বিএনপি সরাসরি জড়িত বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমাদের কুমিল্লার ঘটনার সঙ্গে যে বিএনপির সম্পৃক্ততা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। কোরআন শরীফ যে মন্দিরে রেখেছিলেন সেই ইকবাল, সে কার পরামর্শে রেখেছিল ইতিমধ্যেই স্বীকারোক্তি করেছে এবং এই ঘটনার সঙ্গে কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের নেতা, বিএনপির ওয়ার্ড কাউন্সিলর সহ বিএনপির বেশ কিছু নেতার নাম এসেছে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা ও সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জনগণ নয়, সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। তার ভাষায়, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সরকারের তেমন ভ্রুক্ষেপ নেই। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের টাকা লুটপাট করাই সরকারের উদ্দেশ্য। এই সরকার যদি দায়িত্বে থাকে তাহলে দ্রব্যমূল্য কমার কোনো সম্ভাবনা নাই, আরো বাড়বে। কেন বাড়বে? কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না, জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য না। কাজেই আমাদের এমন সরকার দরকার যেই সরকারকে আমরা নির্বাচিত করব, আমাদের কাছে দায়বদ্ধ থাকবে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৈশ্বিক ও আঞ্চলিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে ভূমিকম্প পরবর্তী অনুষ্ঠান ও উদ্ধার বিষয়ক 3 দিনের অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুশীলনে বিশ্বের 23টি দেশের 147টি সংস্থার 300-এরও বেশি প্রতিনিধি অংশ নেন। Internationally, Bangladesh is known as a role model of disaster management because of its functional regulatory framework, vibrant community, multi-hazard risk assessment, and strong institutions for working in disaster preparedness. Bangladesh believes that international cooperation is the ultimate way to collectively address global threats of natural disasters as well as COVID-19 and the upcoming cyclone disasters. দেশে করোনা ভাইরাসে আরও 6 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,847 জনে। সবশেষ 24 ঘন্টায় 19,535 জনের নমুনা পরীক্ষায় 294 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.50%। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 4 জন মারা গেছেন। একদিনে সুস্থ হয়েছেন 227 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অবৈধ ওষুধের দোকানের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি সারা দেশে মডেল ফার্মেসি তৈরির ঘোষণা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। হাত বাড়ালেই পাওয়া যায় ওষুধ, যত্রতত্র ওষুধ বিক্রির কারণে মান ঠিক থাকছে না বলে মনে করেন চিকিৎসকরা। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, এতে অনেক সময় অসুখ ভালো না হয়ে উল্টো সমস্যার সৃষ্টি হয়। মাহবুব কবির চপলের রিপোর্ট। ওষুধের মতো একটি স্পর্শকাতর জিনিস বিক্রি করা হচ্ছে যেখানে সেখানে। বিশেষ করে গ্রামাঞ্চলে মুড়ি মুরগির মতো বিক্রি হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। এতে মান কতটা ঠিক থাকছে তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিটি ওষুধের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। আমাদের দেশে গ্রামেগঞ্জে অনেকেই টিন শেডে বা স্বেচ্ছেতে ঘরে ফার্মেসি বা ওষুধের দোকান করেন। অতি তাপমাত্রায় এবং স্বেচ্ছেতে স্থানে ওষুধের স্টোরেজ বা ফার্মেসিতে ওষুধের সঠিক মান নষ্ট করে। ওষুধের মান ঠিক রাখতে উন্নত মানের ফার্মেসি করার উদ্যোগ নিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরই মধ্যে সারা দেশে 668টি মডেল ফার্মেসি ও 42,000 মডেল মেডিসিন শপ তৈরি করা হয়েছে। মডেল ফার্মেসির প্রথম কথা হচ্ছে সেখানে ফার্মাসিস্ট থাকতে হবে। মানে একটা ফার্মাসিস্ট থাকলে সে তার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেবে না, এবং কোনো সেবাগ্রহীতা ওষুধ যিনি কিনতে আসবেন তিনি যদি কোনো ওষুধ সম্পর্কে না বুঝেন তিনি বুঝিয়ে দিতে পারবেন। নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ রাখা হবে মডেল ফার্মেসিতে। অন্যদিকে মডেল ফার্মেসি কিন্তু বাংলাদেশের ওষুধ প্রশাসনের অনুমোদিত কোনো ওষুধ ছাড়া তারা বিক্রি করবে না। একই সাথে তারা কোনো রকমভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাপ্লিমেন্টারি বিক্রি করে, বিদেশি ওষুধ বিক্রি করে, যেগুলি মানুষের জন্য দেহের জন্য ক্ষতিকারক। একজন ফার্মাসিস্টের মাধ্যমে সেই ধরনের ওষুধ এখানে বিক্রি করবার কোনো সুযোগ থাকে না। সারা দেশে প্রায় 3 লাখ ওষুধের দোকানের মধ্যে 1.5 লাখই লাইসেন্সবিহীন। এসব দোকান বন্ধ সহ মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। ওষুধ হচ্ছে একটা টেম্পারেচার সেন্সিটিভ একটা আইটেম, তো তার একটা পার্টিকুলার টেম্পারেচার আছে। তো কোনো মেডিসিন ধরেন আপ টু 30 অথবা 25-এর নিচে থাকতে হবে, কোনো মেডিসিন আছে 2 to 8-এর মধ্যে রাখতে হবে, যেমন ভ্যাকসিনস, ইনসুলিন। তো সেই টেম্পারেচার কিন্তু আমাদের এটা মেনটেন করতে হবে। এগুলো করার জন্য গুড ডিস্ট্রিবিউশন প্র্যাকটিস, সেটিকে নিয়ে আমরা কাজ করছি। 2021 সালে আমাদের 2200-এর অধিক কিন্তু মামলা হয়েছে। আমরা 68টি ইন্ডাস্ট্রি কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। 51 জনকে কিন্তু আমরা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছি। তো আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে এবং ডাক কোর্টেও কিন্তু আমরা অনেকগুলো মামলা করেছি। ওষুধ কিনতে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। বিশ্বমানের ওষুধ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। রিকোয়ারমেন্ট তার নাই। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 12-এ আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে হারায় উভয় দলের জন্য ম্যাচটি বাঁচা মরার। ওবেদ ম্যাকওয়ের ইনজুরির কারণে ক্যারিবীয় দলে ফিরেছেন জেসন হোল্ডার। শেরজায় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের রিপোর্ট।
এবারের টি-20 বিশ্বকাপের সবচেয়ে নবীন দল নামিবিয়া। তারাও সুপার 12-এ অন্তত একটি ম্যাচ জয়ের স্বাদ নিয়ে দেশে ফিরতে পারবে, কিন্তু র্যাঙ্কিংয়ের 8 নম্বরে থাকা বাংলাদেশের সেই অভিজ্ঞতা হবে এমনটা ভাবার সাহসও পাচ্ছে না টাইগার সমর্থকরা। স্কটল্যান্ডের কাছে লজ্জার পরাজয়, শ্রীলঙ্কার কাছে সুবিধাজনক অবস্থায় থেকেও শেষ পর্যন্ত হার, ফিল্ডিং মিস, ব্যাটিংয়ে দৈন্যদশা, সব মিলিয়ে বাংলাদেশ শিবির রীতিমতো কাঁপছে। ওপেনিংয়ে লিটন দাস নিজেকে দলের বোঝা হিসেবে বারবার প্রমাণ করে চলেছেন। মিডল অর্ডারে সাকিব, মুশফিকদের ব্যাটে ধারাবাহিকতা নেই। আফিফ হোসেন, নুরুল হাসানরা তাদের উপরে রাখা আস্থার প্রতিদান দিতে পারছেন না। এমন দল কারো বিপক্ষে জিততে হলে চাই মিরাকল পারফরমেন্স। 2007 টি-20 বিশ্বকাপে সেই মিরাকল দেখেই ক্যারিবীয়দের হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ডের পুনরাবৃত্তি চাইবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। অন্যদিকে টি-20-র সেরা ব্যাটিং লাইন আপ নিয়েও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের বিশ্বকাপ জয়ের মিশন থেমে যেতে পারে টাইগাররা যদি অঘটনের জন্ম দেয়। এসএম আশরাফ, এটিএন বাংলা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামের চাকরির মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আগামী 30 অক্টোবর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 2019 সালের 13 সেপ্টেম্বর ডিএমপির 34তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শফিকুল ইসলাম। কর্মসূচি ভিত্তিক নানা ধরনের পড়াশোনার মাধ্যমে শিশুদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মাসব্যাপী কর্মসূচি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান দীপু মনি। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বিকেলে কেন্দ্রটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ যে সময় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন করছে, সে সময় কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর নামে সংবাদ কেন্দ্র স্থাপন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি মাইল ফলক। সংসদ সদস্য সাইমন সরওয়ার কমল, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিক এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কার্যালয়ে দেখা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমি ভারতবর্ষের প্রতি, ভারতের জনগণের প্রতি এবং ভারতের সরকারের প্রতি আমি রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বহুল প্রতীক্ষিত আইফোন 13 দেশের বাজারে উন্মোচন করল গেজেট অ্যান্ড গিয়ার। রাজধানী যমুনা ফিউচার পার্ক আউটলেটে এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু জানান, তাদের যে কোনো আউটলেট থেকে 0 ইন্টারেস্টে 24 মাসের ইএমআই সুবিধা পাবেন ক্রেতারা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাচ্চু, পরিচালক এহসান কবির চৌধুরী, যমুনা গ্রুপের পরিচালক ডক্টর আলমগীর আলম, পাবলিক স্পিকার ডন সামদানি, ফুড ব্লগার রাফসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ।
অবশেষে মাদক মামলায় জামিন পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। একই সাথে জামিন পেলেন মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্টো। আজ মুম্বাই হাইকোর্ট তাদের জামিন আবেদন মঞ্জুর করে। এর আগে গত দুদিন আরিয়ান খানের জামিন শুনানি হলেও রায় দেয়নি আদালত। ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবির শুনানি শেষে এই আদেশ দেয় মুম্বাই হাইকোর্ট। আগামীকাল তাদের জামিন দেওয়ার কারণ জানাবে আদালত। তবে এর আগে মামলার তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় আরিয়ান, মুনমুন এবং আরবাজের জামিন আবেদন খারিজ করা হয়। গত ২রা অক্টোবর একটি বিলাসবহুল প্রমোত্তরিতে মাদক গ্রহণ ও বিক্রির দায়ে আরিয়ান এবং তার বন্ধুদের গ্রেপ্তার করা হয়। অনুষ্ঠিত হল ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি 2021-22 অভিষেক অনুষ্ঠান। সভাপতিত্ব করেন বারের সভাপতি অ্যাডভোকেট AKM আজিজুর রহমান। বর্তমান কার্যনির্বাহী কমিটি দেশের রাজস্ব আদায়ে সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। করোনাকালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে রাজস্ব আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহরাবুদ্দিন, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, অ্যাডভোকেট খোরশেদ আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। সালের বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমরা কি 2019 বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি? ভাবতে অবাক লাগে আমরা কিভাবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারাতে পারিনি যখন আমাদের গতি তারকা ও সেরা উদ্বোধনী জুটি ছিল। সেসব ম্যাচে কি ভুল হয়েছিল? আমরা কৌতূহলী মন তা জানতে চায়। সেই একই অবকাঠামো এখনো আছে, তাহলে এখন এত কথা হচ্ছে কেন? তখন যদি টক শোতে সেসব ভুল নিয়ে আলোচনা হতো তাহলে এখন ব্যর্থ হতে হতো না। তবে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার জন্য ঠিক কাকে দায়ী করছেন তা পরিষ্কার করেননি শিশির। ফুটবল দিয়ে আর্ম রোলিংয়ের 3টি বিশ্ব রেকর্ড করা মাহমুদুল হাসান ফয়সালকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। সংবর্ধনা অনুষ্ঠানে ফয়সালকে নগদ 50,000 টাকা, ট্র্যাকস্যুট এবং ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার, অতিরিক্ত পরিচালক মেহরাব হোসেন আসিফ উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী বছরের মাঝামাঝি সময়ে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা প্রধানমন্ত্রীর। পয়লা নভেম্বর শুরু হবে 12 থেকে 17 বছর বয়সীদের করোনা টিকা দেয়া, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। কুমিল্লা সহ দেশের 6 জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। এখনও তোলা যায়নি পাটুরিয়ায় আংশিক ডুবে যাওয়া ফেরি, 1 সপ্তাহ লাগতে পারে বলছে ফায়ার সার্ভিস। এবং টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।